হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজকের গল্প পরিশিষ্ট, লেখিকা অজান্তা হই ছদ্মনাম, পর্ব 16। সিঁড়ির শেষ ধাপ পার হতেই সাদিদ স্যারের চোখে চোখ পড়ল রোদেলার। মুহূর্তে বুকের ধরপড়ানি আরও বেড়ে গেল। সে এগিয়ে যেতে সিনচা দৌড় এসে তার কোলে উঠল। রোদেলা আড়ষ্ট ভঙ্গিতে একটু হাসার চেষ্টা করলো। সিনজার কপালে চুমু দিয়ে সামনে দাঁড়িয়ে সালাম দিল দুজনকে। বরাবরের মতো সাদিদ স্যার এবারও তার সালামের উত্তর দিল না। সিনজার দাদু রোদেলাকে দেখেই হাসি মুখে বলল, ওয়ালাইকুম আসসালাম মা। কেমন আছো মা গো? আমি ভালো আঙ্কেল, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো। পাশে এসে বসো তো। রোদেলা মৃদু হেসে সিনজাকে কোলে নিয়ে পাশে গিয়ে বসলো। সাদিদ স্যার হুট করে পরিবারের সাথে নিয়ে কেন তার বাসায় এসেছে তার সমীকরণ মেলাতে পারছে না রোদেলা। সবাই চুপচাপ নীরবতা পালন করে যাচ্ছে যেন। হঠাৎ রান্নাঘর থেকে শাহিনুর এসে সামনের সোফায় বসলো। সিনজার দাদুকে প্রশ্ন করলো, দাদু, আমি রোদেলার মা। আমি দেখেই চিনতে পেরেছি। রোদেলার সাথে আপনার চেহারার অনেক মিল আছে। রোদেলার মায়ের মুখ চুপসে গেল। পরক্ষণে তিনি হাসার চেষ্টা করে বললেন, জি দাদা, আমি এনামুল হক। আর কাউকে দেখছি না। আপনার ছেলে, তারপর রোদেলার বাবা, এরা কোথায়? রোদেলা বাবা আজ অফিস থেকে ফিরেই হাঁটতে বের হয়েছে। আর ছেলেটা আমার ছোট বোনের বাড়ি গেছে। অফিস থেকে বাড়ি আসেনি, কি একটা দরকারের জন্য বাড়ি গেছে। এসে পড়বে সবাই। কুটি রান্নাঘর থেকে বের হয়েছে। রোদেলার কোলে মিষ্টি বাচ্চা দেখেই তার লোভ জাগলো, একটু কোলে নেওয়ার লোভ। রোদেলা সিনজাকে নিয়ে উঠে পড়লো। ফ্রিজ থেকে আইসক্রিম বের করে সিনজার হাতে দিয়ে বলল, আজ আন্টি এত চুপচাপ কেন? সিনজা মুখ ফুলিয়ে বলল, আন্টি পচা, আমি আন্টির সাথে কথা বলবো না। কেন মা? আন্টি কি করেছে? আন্টি সেদিন আসার সময় বলেছিল যে রোজ আমার সাথে দেখা করবে, আমাদের বাসায় যাবে, কিন্তু সে যায়নি। সে পচা। কারণ পাপা বলেছে যে কথা দিয়ে কথা রাখে না, সে পচা। রোদেলা হেসে ফেলল। এতটুকু একটা মেয়ে, কিন্তু কি সুন্দর পাকনা পাকনা কথা বলে। এটা অবশ্য সত্যি যে সে সেদিন সিনজাকে অনেক বুঝিয়ে তবে ছাড়া পেয়েছিল। আজ 2 সপ্তাহের মতো হলো সে সিনজার সাথে আর দেখা করেনি। মেয়েটার রাগ করবারই কথা। মেয়েটা কেন জানি তার বাধক হয়ে গেছে। রোদেলা সিনজার গাল টেনে বলল, পাপা বলেনি যারা রাগ করে তারা পচা, কিন্তু তুমি তো লক্ষ্মী মেয়ে। তাহলে আমি আর রাগ করবো না। আন্টি কিভাবে বুঝবে যে তুমি আর রাগ করবে না? সিনজা রোদেলাকে জড়িয়ে ধরে তার গালে একটা চুমু দিয়ে দিল। তারপর হেসে বলল, আমি আর রাগ করিনি। তুমি আমায় নামিয়ে দাও, আমি আইসক্রিম খাবো। রোদেলা নামিয়ে দিতে কুটি তাকে লুফে নিল, কোলে নিয়ে বলল, বাবু কাঁদে না, ও লেলে, চলো আমরা সোফায় বসিয়া তোমার গল্প শোনাই। কুটি সিনজাকে কোলে নিয়ে ডাইনিংয়ের চেয়ারে টেনে বসলো। রোদেলা সেদিকে পা রাখতে সাদিদ পিছন থেকে গলার স্বর খাদে নামিয়ে ডাক দিল, মিস রোদেলা। জি বলুন। আমার একটু ইমার্জেন্সি, যেতেই হবে। রোদেলা অবাক হয়ে বলল, কোথায় যাবেন স্যার? কোনো মিটিং পড়েছে? অবশ্যই যান। আমাকে বলতে হবে কেন? সাদিদ ইতস্ত করে চারিপাশে এক নজর তাকিয়ে বলল, একটু ওয়াশরুমে যাবো মিস রোদেলা। আপনার বুদ্ধি তো দেখি সিনজার থেকেও কম। রোদেলা ভীষণ লজ্জা পেল। তারপর বলল, উপরে আসুন। সাদির জন্য এটার অপেক্ষাই করছিল। সে রোদেলার পিছন পিছন দ্রুত পায়ে হেঁটে গেল। রোদেলায় রৌদ্রের রুমের সামনে দাঁড়িয়ে বলল, এটাতে যান, নিচেও আছে, কিন্তু পরিষ্কার আছে কিনা জানা নেই। এটা কি আপনার রুম? জি না, এটা আমার ছোট ভাইয়ের। সাদিদ ঢুকতে নিয়ে থেমে গেল। 2-1 বার খুক খুক করে কেসে বলল, মিস রোদেলা, আপনি কি আমায় আপনার রুমটাতে নিয়ে যাবেন? ইটস ইমার্জেন্সি। কিন্তু আমার রুম বোধহয় একদম অগাছালো। হ্যাঁ, আমি কোনো দিক তাকাবো না, সোজা আপনার ওয়াশরুমে ঢুকে যাব। রোদেলা আর বাধা দিল না। সাদিদকে নিজের রুম দেখে চলে আসতে নিতে সাদিদ বলল, মিস রোদেলা জান্নাত, নিচে যাবেন না, একটু ছাদে গিয়ে অপেক্ষা করুন প্লিজ, আমি আসছি, কিছু কথা আছে। রোদেলা মাথা নেড়ে সম্মতি জানালো। একুল ওকুল ভাবতে ভাবতে ছাদে উঠে গেল। উত্তর দিকে রেলিং এসে দাঁড়ালো রোদেলা। সন্ধ্যা হবে হবে, সূর্য ডুবে গেছে পশ্চিম করে।
কিন্তু অন্ধকার এখনো চারিপাশ ঘেরাও করতে পারেনি। তার মাথায় প্রচুর প্রশ্নেরা এসে জড়ো হচ্ছে। সাজিদ স্যার তাকে কি বলতে পারে? কি এমন বলবে যে নিরিবিলি আসতে বলল? সাদিতের জন্য রোদেলার অপেক্ষার প্রহর যেন শেষ হতে চায় না। সে ছটফট করতে থাকে। সাদের এই মাথা থেকে ও মাথা চক্কর দিতে থাকে। তার নিজের মাথা ঘোরা শুরু হয়ে কিন্তু সাদিত ছাদে আসে না। ভুলে গেছে নাকি? অনেক চিন্তা করে তখন রোদেলা সিদ্ধান্ত নিচে নেমে যাবে। তখন সাদিতে দেখা মিলল। সাদিতের দিকে চোখ পড়তে রোদেলা কেঁপে উঠল। একই অবস্থা ওনার। মাথার চুল সম্পূর্ণ বেশা। বোঝা যাচ্ছে এতক্ষণ মাথায় পানি ঢেলেছে নিজে নিজে। চোখগুলো লাল লাল, চুলের পানিতে আকাশি রঙের শার্টটার অনেকখানি ভিজে গেছে। শার্টের ইন টিন কিচ্ছু ঠিক নেই। রোদেলা বিস্মিত কণ্ঠে বলল, স্যার, আর ইউ অলরাইট? সাদিত এগিয়ে এসে বলল, আমি ঠিক নেই। আপনাকে আজ কিছু কথা বলবো, সেজন্য নিজেকে প্রস্তুত করছিলাম। মিস রোদেলা, আপনি কি আপনার ওনার এক অংশ দিয়ে একটু মাথা মুছতে দেবেন কি? আসলে আমার সাইনোসাইটিসের সমস্যা আছে। ভেজা চলে থাকলে ঠান্ডা লেগে যাবে। রুমে তো টাওয়াল ছিল, এত কিছু খেয়াল করিনি। ওয়াশরুমে খুঁজলাম, পেলাম না। রোদেলা অনিচ্ছা নিয়ে নিজের ওড়নার ডান অংশ এগিয়ে ধরল। সাদিত চোখ বন্ধ করে মাথাটা মুছে নিল। রোদেলার বুক কাঁপে। সাদিত স্যার এমন কিছু বলবে না তো যা সে মেনে নিতে পারবে না। ধীরে ধীরে সাদিতের অবয়ব ঝাপসা হতে লাগলো, কারণ চারপাশ ক্রমে অন্ধকার হয়ে যাচ্ছে। সাদিত রেলিংয়ে হাত রেখে সামনে দৃষ্টি মেলল। রুদ্ধ কণ্ঠে বলল, রোদেলা, তোমাকে আমার জীবনে কিছু গল্প শোনাই। রোদেলার সারা শরীরে শিহরণ বয়ে গেল। সাদিত স্যার তাকে কতগুলো বছর পর তুমি করে বলল। সে রেলিং শক্ত হাতে চেপে ধরে। সাদিত ফের বলে, আমি পড়াশোনা করি ঢাকাতে, হলে থেকে। বাবা মা সিলেট থাকতো। ফিজিক্সে অনার্স মাস্টার্স করে কানাডা চলে যায় উচ্চশিক্ষার জন্য। আমি হলাম বাবা মার একমাত্র সন্তান। আমার স্কুল শিক্ষক বাবার স্বপ্ন ছিল আমাকে বিদেশে পড়ানোর। তার সেই স্বপ্ন নিজের মধ্যে লালন করে বিদেশে চলে যায়। বিদেশে সময়গুলো অনেক ভালো কাটছিল। পার্ট টাইম জব করি, প্রচুর টাকা ইনকাম করি। নিজের খরচ বাদে সব বাসায় পাঠাই। ভার্সিটি যাই আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। সময়গুলো কেমন দ্রুত কাটছিল। আজ থেকে 6 বছর আগে আমার ইউনিভার্সিটিতে ইমার্জেন্সি কল করে দেশে আসতে বলা হয়। আমি কিছু জানতাম না। আমার ইউনিভার্সিটির প্রক্টর আমার হাতে পাসপোর্ট আর টিকিট ধরিয়ে দিয়ে বলে, ইমার্জেন্সি দেশ থেকে ঘুরে আসো। সঙ্গে সঙ্গে আমার রক্ত শীতল হয়ে যায়। আমি বুঝে যাই বাসায় কিছু একটা হয়েছে। সেই কিছু একটা যে এতটা কষ্টকর কিছু ধারণাতে ছিল না। দেশে ফিরে দেখি আমার মা মারা গেছে। 7 দিন লাইফ সাপোর্টে ছিল মা। কিন্তু আমি চিন্তা করবো বলে আমাকে জানানো হয়নি। সাদিত থেমে যায়। তার গলা ধরে এসেছে। রোদেলার চোখ ঝাপসা হয়েছে অনেক আগে। সে একটু এগিয়ে এসে সাদিতের পাশে দাঁড়ায়। খুব ইচ্ছে হয় সাদিতের হাতটি শক্ত করে ধরে সান্ত্বনা দেওয়ার, কিন্তু সাহসে কুলায় না। সাদিত নিজেকে সামনে আবার বুকে বলল, মাকে নিজ হাতে দাফন করে আসি। নিজে একটু বুক উজাড় করে কান্না করার ফুরসত পাই না। আমি ভেঙে পড়লে বাবাকে সামলাবে কে? নিজের কষ্টগুলো লুকিয়ে বাবাকে সামলায়। এর মধ্যে ইউনিভার্সিটিতে আবেদন করে 15 দিনের ছুটি ম্যানেজ করি। কিন্তু তবুও মনে চিন্তা হতে থাকে, 15 দিন তো দেখতে দেখতে চলে যাবে। আমি চলে গেলে বাবাকে দেখবে কে? এর মধ্যে বাবার মাথায় কোনো আত্মীয় আমায় বিয়ে করানোর পোকা ঢুকে দেয়। একদিন সন্ধ্যাবেলা বাবা এসে আবদার করে নতুন বউ ঘরে তোলার। বাবার মুখের দিকে চেয়ে হ্যাঁ বলে দিই। বাবার পাত্রী আগে থেকে ঠিক করা ছিল হয়তো, কারণ সে রাতেই ঘরোয়াভাবে পিতৃমাতৃহীন একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়ে যায়। বাসর ঘরে ঢুকে দেখি বাচ্চা একটা মেয়ে, বয়স 15-16, সদ্য 10ম শ্রেণীতে উঠেছে। আমার বড্ড মন খারাপ হয়ে যায়। মনে মনে ভাবি, আর মাত্র 7 দিন পর তো চলে যাব। এতটুকু একটা মেয়ে কিভাবে সব সামলাবে? সেদিন আমি বিছানায় বসে তার নাম জিজ্ঞেস করতে কেঁদে গঙ্গা বানিয়ে ফেলে। ভয়ে আর ঘাঁটি না। পরের দিন বাবার মুখে থেকে তার নাম শুনি। ওর নাম ছিল সিত্তিমা। 6 দিন আমরা দুজন দুগুয়ের প্রাণীর মতো থাকি।
সে শুধু আমাকে ভয় পায়, আমার থেকে আড়ালে থাকে, কিন্তু আমার বাবার সাথে ঠিকই ভাবে জমে। আগামীকাল রাত 3টেয় আমার কানাডার ফ্লাইট। তখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম। সকাল 10টাতে আমাকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। সেই রাতে তাকে সাহস করে বললাম, কাল আমি চলে যাব, তুমি বাবার সাথে থেকো আর বাবার যত্ন নিও, আমি রেগুলার ফোনে কথা বলবো। এটুকু বলে আমি কাপড় চোপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়লাম। হঠাৎ করে দমকা হওয়ার মতো সিদ্ধিমা এসে আমার পিছন থেকে জড়িয়ে কেঁদে দিল। আমি এত পরিমাণ অবাক হলাম যে আমার হাত থেকে গোছানো কাপড় খসে পড়ে গেল। আমি ঘুরে তাকে পরম যত্নে বুকে জড়িয়ে নিলাম। সে রাতে আমার আর কাপড় গোছানো হলো না, আমাদের মধ্যে অন্য কিছু হলো, একদম অন্য কিছু, নতুন এবং গভীর কিছু। সেই রাতের সাক্ষী হিসেবে আজকের ছোট্ট সিনচা। রোদেলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে, কেন করছে সে জানে না। সাজিদের হয়তো সেদিকে নজর নেই। রোদেলা কান্না করতে করতে বলল, তারপর সিদ্ধিমার কি হলো? পরের দিন 10টায় আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা হওয়ার আগে বাবার পা ছুঁয়ে সালাম করলাম আর আমার পিচ্চি বউটার ভেজা চোখের পাতায় চুমু দিয়ে বিদায় নিলাম। কানাডা পৌঁছে আমার কি যেন হয়ে গেল, অনেক চেঞ্জ হয়ে গেলাম। সবসময় ফুরফুরে মেজাজে থাকি, দেশে নিয়মিত যোগাযোগ করি, বাবা আর সিদ্ধিমার সাথে সবসময় কানেক্টেড থাকি। বিদেশে যাওয়ার পর বুঝতে পারি আমি আমার পিচ্চি বউয়ের কাছে কিছু একটা রেখে গেছি। সেই কিছু একটা হলো আমার মন। বুঝতে পারি আমি তাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। এর প্রায় 3 মাস পরেই আমার জন্য আরও একটা সুখবর অপেক্ষা করছিল। সেদিন কানাডাতে প্রচুর তুষার পড়ছিল। রাস্তাঘাটে কয়েক মিটার উঁচু হয়ে তুষার জমেছে। আশেপাশের বাড়িঘর বরফ খনির মতো মনে হচ্ছে। তুষার ঝরা সেই সন্ধ্যায় সিদ্ধিমা আমায় ফোন করে চুপি চুপি বলে, আপনি বাবা হতে চলেছেন। ব্যাস, আমার খুশি আর ধরে কে। কেমন অন্যরকম অনুভূতি। সিদ্ধিমার প্রতি একরাশ কৃতজ্ঞতায় মন ভরে যায়, যেন পারলে আমি তাকে আমার জীবন দিয়ে দিই। এর পরের সময়টাতে আমি প্রচুর পরিশ্রম করতে থাকি, টাকা জমাতে থাকি, কাগজ আদি ঠিক করতে থাকি। বাচ্চা হলে বাবাকে আর সিদ্ধিমাকে কানাডা নিয়ে আসবো। সিদ্ধিমার ডেলিভারি আনুমানিক ডেট মাথায় রেখে টিকিট কেটে রাখি দেশে ফেরার। ওই সময়টাতে তার পাশে থাকতে হবে। অক্টোবর মাসের 17 তারিখে আমি দেশে ফিরি। এয়ারপোর্টে নেমে চারপাশে খুঁজে বাবাকে পাই না। বাবার সাথে কথা হয়েছিল যে তিনি কার ভাড়া করে রেডি থাকবেন, কিন্তু বাবা আসেননি। বুকের ভিতর পাথর জমা, কষ্ট হয়। 8 ঘন্টা ট্রেন জার্নি করে সিলেট পৌঁছে বাসায় গিয়ে শুনি সিদ্ধিমাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। মুহূর্তে আমি দু চোখে অন্ধকার দেখি, জিনিসপত্র সব ফেলে হসপিটাল দৌড়াই। গিয়ে দেখি সিদ্ধিমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তার নর্মাল ডেলিভারি হচ্ছে না, পেটটাছে কিছু একটা গোলমাল হয়েছে। বাবা এনামুল হক উদ্ভ্রান্তের মতো অপারেশন থিয়েটারের সামনে বসে আছে। বাবাকে জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কান্না করতে থাকি। কেন করি জানি না, হয়তো আমার মন জেনে গিয়েছিল যে সিদ্ধিমাকেও মায়ের মতো হারাতে বসেছে। রাত 9টার সময় সিদ্ধিমাকে কেবিনে স্থানান্তর করা হয়। ততক্ষণে আমার সব ভরসা শেষ, কারণ ইতিমধ্যে ডাক্তাররা বলে দিয়েছে যে অল্প বয়সে প্রেগনেন্সির জন্য তার শরীরে নানা জটিলতা দেখা দিয়েছে। সিদ্ধিমার শরীর ব্লাড গ্রহণ করছে না, কিন্তু জ্ঞান আছে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। অনেক আগেই উদ্ভ্রান্তের মতো হয়ে গেছে। কেউ একজন আমাকে বলল, চাঁদের মতো আপনার একটা মেয়ে সন্তান হয়েছে। আমি সেদিকে নজর দিই না, পাগলের মতো ছুটে সিদ্ধিমার কাছে যাই। কি বিধ্বস্ত চেহারা হয়েছে ওর, মনে হচ্ছে একদিন বয়স বেড়ে গেছে। ওর মুখে এক গাদা নল লাগানো। আমি কাঁদতে কাঁদতে ওর মুক্ত হাতটা বুকে জড়ালাম। সিদ্ধিমার দু চোখে কার্নিশ বেয়ে জল ঝরছে। আমি দু হাতে মুছে দিয়ে ওর কপালে ঠোঁট ছোঁয়ালাম, ইশারায় বোঝালাম, তোমার কিচ্ছু হবে না, আমি এসে গেছি। তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। বুকের মাস্ক খুলে আমায় শেষবারের মতো কিছু বলে অন্য ভবনে চলে গেল। সাজিদ ফ্লোরে বসে পড়েছে। সে কান্না করছে, বাচ্চাদের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। ক্ষণে ক্ষণে তার শরীর কেঁপে উঠছে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।